ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর পার্ট 2 এর ভিডিও নিয়ে। এর আগের পার্টে আমি ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত চ্যাপ্টারটির বেসিক ধারণা সম্পর্কে তোমাদের একটি ধারণা দিয়েছি। চলো আজকে আমরা 2-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। দেখো 2-এর দাগের অঙ্কগুলি তোমরা যদি খুব ভালোভাবে করতে পারো তাহলে লেখা অঙ্কগুলো করতে তোমাদের কোনো আর সমস্যা থাকবে না। চলো আমরা 2-এর দাগের 2 থেকে আমরা আজ শুরু করব। দেখো এখানে আমরা 2-এর দাগের 2-এর ছবিটা এখানে আমরা অঙ্কন করেছি। এবার এই 2-এর দাগের 2-এর অঙ্কে যে অংশটি দেখো ওই মাঝে লাল কালি দিয়ে চিহ্নিত করেছি সেই অংশটির ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এই রঙিন অংশের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। এবার এই রঙিন অংশের ক্ষেত্রফল তুমি কি করে নির্ণয় করবে? দেখো এই কালো কালি দিয়ে বাইরে যে আমি দাগটা এখানে দিয়েছি পুরোটা, দেখো এটাকে তুমি একটা আয়তাকার বাগান ধরে নাও। যে বাগানের এখান থেকে এটাকে কী বলা হয়? আয়তাকার বাগানের দৈর্ঘ্য বলা হয়। তাহলে দেখো এখান থেকে এটা হচ্ছে দৈর্ঘ্য, যার মান দেওয়া আছে কত? 26 মিটার। আর এখান থেকে এটা কি? এটাকে বলা হয় প্রস্থ, যার মান দেওয়া আছে কত? 14 মিটার। আর এই যে এখানে যে রঙিন অংশটা রয়েছে, দেখো এই রঙিন অংশটা দেখো দৈর্ঘ্য বরাবর রয়েছে। তাহলে দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশটা রয়েছে সেটি দেখো 3 মিটার চওড়া, অর্থাৎ এখান থেকে এটা 3 মিটার, এখান থেকে এটা 3 মিটার। তাহলে 3 মিটার চওড়া। আবার প্রস্থ বরাবর দেখো একটা রঙিন অংশ রয়েছে, এই দেখো এটা, দেখো এই অংশটি দেখো এখান থেকে এটা 3 মিটার চওড়া। এবার এই রঙিন অংশের ক্ষেত্রফল তুমি কী করে নির্ণয় করবে? দেখো প্রথমে এই অংশটার ক্ষেত্রফল তুমি বের করো। এটা দেখো দৈর্ঘ্য বরাবর রয়েছে, তাহলে দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশটা রয়েছে তার ক্ষেত্রফলটা তুমি কী করে নির্ণয় করবে? তুমি এটাকে একটা আয়তক্ষেত্র ধরে নাও, এটাকে একটা আয়তক্ষেত্র ধরে নাও। দেখো এটা একটা আয়তক্ষেত্র। এটাকে যদি আমি বাইরে অঙ্কন করি তাহলে তুমি কীরকম পাবে? এরকম পাবে। দেখো এখান থেকে এটা, দেখো এখান থেকে এটা কত? দেখো এখান থেকে এটা 26 মিটার দেওয়া ছিল, তাহলে এখান থেকে এটা 26 মিটার হবে। কারণ এখান থেকে এটা যদি 26 মিটার হয়, কারণ এখান থেকে এটাও তো পুরো সেম ডিস্টেন্সকে কভার করছে, তাহলে এখান থেকে এটা কত হবে? 26 মিটার। আর দেখো এটার প্রস্থটা দেখো এখানে আলাদা করে দেওয়া আছে কত? 3 মিটার। ওকে, তাহলে এর ক্ষেত্রফল তুমি খুব সহজে নির্ণয় করতে পারবে, কারণ এটা যেহেতু একটা আয়তাকার চিত্র হয়ে গেছে, আর দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশটা রয়েছে সেটা আয়তক্ষেত্রের মতো দেখতে, তাহলে এর ক্ষেত্রফল তুমি কী করে নির্ণয় করবে? দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা কিন্তু আমরা আগে শিখেছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে তুমি দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দিলে এই যে দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশটা রয়েছে তার ক্ষেত্রফল পাবে। একই রকমভাবে দেখো এই রঙিন অংশটা দেখো, এই রঙিন অংশটা দেখো প্রস্থ বরাবর রয়েছে, দেখো প্রস্থ এই বরাবর থাকে, তাহলে এটা প্রস্থ বরাবর রয়েছে। তাহলে প্রস্থ বরাবর যে রঙিন অংশটা রয়েছে সেটাও দেখো একটা আয়তক্ষেত্রের মতো দেখতে। এই দেখো আমি এখানে যেটা মার্ক করছি এটাও একটা আয়তক্ষেত্রের মতোই দেখতে। এটা দৈর্ঘ্যটা কত হবে? এখানে যে আয়তক্ষেত্রটা পাচ্ছি আমি সেটা দৈর্ঘ্যটা কত বলো তো? সেটা দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এতটা, এখান থেকে এতটা কত? দেখো এখান থেকে এই লেন্থটা কত? 14। তাহলে এখান থেকে এটা আমি 14 বলতে পারি। আর এখান থেকে এটা চওড়াটা দেখো দেওয়া আছে কত? এর চওড়াটা দেওয়া আছে কত? বা প্রস্থটা দেওয়া আছে 3 মিটার। আমি যদি এটাকে এখানে আলাদা করে আঁকি তাহলে তুমি কীভাবে মনে করো? এখানে তুমি এইভাবে এঁকে নিয়েছো, তাহলে এখান থেকে এটা লেন্থ কতটা? উপর থেকে নিচ পর্যন্ত এটা 14 মিটার, তাহলে এটা তুমি 14 মিটার পাবে। আর এখান থেকে এটা দেখো কোশ্চেনে দেওয়া আছে কত? 3 মিটার। ওকে, তাহলে তুমি এটারও ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে পারো। তাহলে তুমি কি করবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ করবে, এটারও ক্ষেত্রফল পাবে এবং এখানে ক্ষেত্রফল, দুটোকে যোগ করে দিলে কী পাবে? মোট রঙিন অংশের ক্ষেত্রফল পাবে। তাহলে আমরা অঙ্কটি কিন্তু এরকমভাবেই করে নেব। তাহলে প্রথমে আমরা লিখব যে দৈর্ঘ্য বরাবর এই যে এই অংশটি, দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশটি রয়েছে তার ক্ষেত্রফলটা আগে আমরা নির্ণয় করব। তাহলে তুমি এখানে লিখবে যে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল। দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফলটা কত পাবে তুমি? দেখো এখান থেকে এতটা কত? 26 মিটার। তাহলে 26 দৈর্ঘ্য, প্রস্থ দেখো এখানে আমি কি বলেছি এটা একটা আয়তাকার চিত্র। ওকে, তাহলে এর প্রস্থটা কত? এখান থেকে এটা দেখো, এখান থেকে এটা কত? 3 মিটার চওড়া, তাহলে 3 লেখো এখানে। তাহলে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল কত? 26 গুণ 3 বর্গ মিটার। তাহলে 26-এর সঙ্গে 3কে গুণ করে দাও। দেখো 26-এর সঙ্গে 3 গুণ করলে তুমি কত পাবে? 6 3 18, আর হাতে 1, 3 2 6 আর 1 কত? 7, 78 বর্গ মিটার। আর ক্ষেত্রফল সবসময় বর্গতে হয়, আর এককটা দৈর্ঘ্য প্রস্থ মিটারে দেওয়া আছে, তাহলে তুমি এখানে কি লিখবে? মিটার লিখবে। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর যে
রঙিন অংশটা রয়েছে তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি কত 78 বর্গমিটার। এবার দেখো এই প্রস্থ বরাবর যে রঙিন অংশটা রয়েছে তার ক্ষেত্রফলটা তুমি নির্ণয় করো। এখানে তুমি লিখবে প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই রঙিন অংশটার ক্ষেত্রফল এবার আমরা নির্ণয় করব। দেখো এখান থেকে এটাও একটা আয়তাকার চিত্র, তাহলে এর লেন্থটা কত, এই বরাবর এটা লেন্থ, দেখো এখান থেকে এতটা কত 14, তাহলে 14, আর এখান থেকে এটা চওড়া কত 3, তাহলে 14 গুণ 3 বর্গ মিটার। তাহলে 14 সঙ্গে 3 গুণ করলে কত হয়, 3 14 42, তাহলে 42 বর্গ মিটার। দেখো এই বরাবর যে রঙিন অংশটা পেয়েছি তার ক্ষেত্রফলটা কত পেয়েছি 78, আর এই বরাবর যে রঙিন অংশটা পেলাম তার ক্ষেত্রফলটা কত পেলাম 42 পেলাম। তাহলে দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি কী পাবো, তাহলে কিন্তু আমি মোট রঙিন অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে লিখব রঙিন অংশের মোট ক্ষেত্রফল তুমি দুটোকে যোগ করে দাও 78 প্লাস এখানে কত পেলাম 42, কিন্তু কথা হচ্ছে এই দুটোকে যোগ করলে তারপরে তোমাকে একটা কাজ করতে হবে। দেখো এইখানে দৈর্ঘ্য বরাবর যখন আমি রঙিন অংশের ক্ষেত্রফল বের করেছিলাম তখন এই মাঝে যে অংশটা আমি রাইট চিহ্ন দিচ্ছি এই অংশটা একবার কাউন্ট হয়েছে, এই অংশটা একবার ধরেছি আমি এখানে। দৈর্ঘ্য বরাবর যখন আমি রঙিন অংশের ক্ষেত্রফল বের করলাম তখন দেখো এই জায়গাটা তখন আমরা কাউন্ট করেছি, গণনার মধ্যে এসেছে। আবার প্রস্থ বরাবর যখন আমরা রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করেছি তখন এই অংশটা চলে এসেছে, মানে মাঝের এইটুকুনি জায়গা, এই জায়গাটা দুবার হিসাবের মধ্যে চলে এসেছে। তাহলে আমাকে একবার বিয়োগ করে দিতে হবে। তাহলে এইখানে এইটুকুনি জায়গা থেকে একটা বর্গক্ষেত্রের শেপ নিচ্ছে। ওকে, তাহলে এখান থেকে এটা কত চওড়া, এখান থেকে এটা হচ্ছে 3 মিটার চওড়া। তাহলে এখানে যে বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে তার এখান থেকে এটা হচ্ছে 3 মিটার, তাহলে একটা বাহু দৈর্ঘ্য কত পাচ্ছি আমি এখানে 3। তাহলে এখানে যে বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফলটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ এখানে দুবার চলে এসেছে, তাহলে তোমাকে একবার বাদ দিয়ে দিতে হবে। তাহলে তুমি এখানে বিয়োগ করে দেবে কত, এখানে তুমি বিয়োগ করে দেবে এখানে যে বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 3, তাহলে 3 স্কোয়ার একটা বাদ দিয়ে দেবে। বুঝতে পেরেছো, কারণ এই জায়গাটা দুবার কাউন্ট হয়ে গেছে। তাহলে তুমি 78-এর সাথে যদি 42 যদি যোগ করো তাহলে কত পাচ্ছ, 2 আর 8 10 0, হাতে থাকে 1, 4 আর 5, 5 আর 7 কত হয়, 5 আর 7 12, 120 মাইনাস 3 স্কোয়ার কত হয় 9 হয়। তাহলে 120 থেকে যদি 9 বাদ দিয়ে দাও তাহলে কত হবে 111 বর্গমিটার। এখানে তোমরা বর্গমিটার লিখবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই রঙিন অংশের ক্ষেত্রফলটা আমরা কি করে নির্ণয় করলাম। প্রথমে এই দৈর্ঘ্য বরাবর যে অংশটি রয়েছে, দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশটা রয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করবে, এবং প্রস্থ বরাবর যে রঙিন অংশটা রয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করবে। দুটোকে যোগ করে দেবে, কিন্তু তোমরা মাথায় রাখবে এই জায়গাটা কিন্তু যখন দৈর্ঘ্য বরাবর নির্ণয় করেছি তখন একবার হিসাবের মধ্যে এসেছে, আবার প্রস্থ বরাবর যখন আমরা নির্ণয় করলাম তখন একবার গণনার মধ্যে চলে এসেছে। তাহলে তোমাকে একবার বিয়োগ করে দিতে হবে। তাহলে কত বিয়োগ করতে হবে এই জায়গাটার, এইটুকুনি জায়গার ক্ষেত্রফল কত হবে, এইটুকুনি জায়গার ক্ষেত্রফল তোমাকে মাইনাস করতে হবে। আর এইটুকুনি জায়গার ক্ষেত্রফল দেখো এখান থেকে এটা দেখো 3 মিটার চওড়া ছিল, তাহলে এখান থেকে এইখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এখান থেকে এটা যদি 3 মিটার হয় তাহলে সব বাহুগুলো 3 মিটার হবে, কারণ এখান থেকে এটাও 3 মিটার, এখান থেকে এটাও 3 মিটার, এখান থেকে এটাও 3। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি বাহু স্কোয়ার। তাহলে বাহুতে এখানে 3, তাহলে 3 স্কোয়ার, তাহলে 9 বাদ দিতে হবে। পুরোটার ক্ষেত্রফল থেকে তুমি যদি 9 বাদ দিয়ে দাও তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যে রঙিন অংশটা রয়েছে তার মোট ক্ষেত্রফল তুমি খুব সহজে নির্ণয় করতে পারবে। এবার আমরা চলে যাব 2 দাগের 3 অঙ্কে। দেখো 2 দাগের 3 ছবিটা এখানে আমি অঙ্কন করে নিয়েছি। এখানে দেখো যে অংশটি আমি লাল কালি দিয়ে মার্ক করেছি সেটি হচ্ছে রঙিন অংশ। এই রঙিন অংশের ক্ষেত্রফল তোমাকে এবার হিসাব করতে হবে। দেখো এই রঙিন অংশের ক্ষেত্রফল তুমি কি করে নির্ণয় করবে, দেখো এখানে দেখো এই বাইরে দেখো যেটা আমি নীল কালি দিয়ে এখন মার্ক করছি সেটাকে তোমরা লক্ষ্য করো। দেখো এটা একটা কি, এটা দেখো একটা আয়তাকার চিত্র। দেখো এই আয়তাকার চিত্রের এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, আর এর ভেতরে দেখো আরও একটা ছোট এখানে আয়তক্ষেত্র রয়েছে। দেখো
এটা যেটা আমি কালো কালি দিয়ে মার্ক করছি, এটা একটা। তাহলে দেখো এখানে দুটি আয়তক্ষেত্র রয়েছে। তাহলে দেখো ভেতরে যে আয়তক্ষেত্রটা রয়েছে তার দৈর্ঘ্য প্রস্থ উভয়ই দেখো দেওয়া আছে। এখান থেকে এটা হচ্ছে দৈর্ঘ্য, দেখো এর মাপটা কোয়েশ্চেনের মধ্যে বলা আছে কত 16 মিটার। আর এখান থেকে এটা হচ্ছে কি এর প্রস্থটা বলা আছে কত 9 মিটার। আর এই দেখো এখান থেকে এটা কত চওড়া, এখান থেকে এটার মান দেওয়া আছে কত 4 মিটার। উভয় দিকে সব দিকে, এখান থেকে এটা হচ্ছে 4, এখান থেকে এটা হচ্ছে 4 এবং এখান থেকে এটা হচ্ছে 4, প্রত্যেক দিকেই সমান কিন্তু চওড়া, এটা 4 মিটার করে। তাহলে তোমার এই রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তুমি কীরকমভাবে নির্ণয় করবে? দেখো এখানে এই যে বাইরে যে আয়তক্ষেত্রটা রয়েছে তার আমি যদি ক্ষেত্রফল নির্ণয় করি, পুরোটার ক্ষেত্রফল তুমি নির্ণয় করো, সেখান থেকে যদি ভেতরে যে ছোট আয়তক্ষেত্রটা রয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করো, তুমি যদি এখান থেকে এটাকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি কীভাবে এই লাল কালিতে যেটা আমি মার্ক করেছি সেই অংশটির ক্ষেত্রফল তুমি নির্ণয় করতে পারবে। বোঝা গেল? মনে করো না তুমি একটা ক্যাডবেরি নিয়ে এসছো, মনে করো এরকম এই বড় ক্যাডবেরি নিয়ে এসছো, সেখান থেকে এরকমভাবে একটা ভেতরে এরকমভাবে কেটে তুমি চাকু দিয়ে কেটে বার করে নিলে, তাহলে তুমি কোন অংশটা পেয়ে যাবে? এই অংশটা পেয়ে যাবে। এবার দেখো এই যে বাইরে যে আয়তক্ষেত্রটা রয়েছে তার আমি একটা যদি নাম দিয়ে দিই এ বি সি ডি, আর ভেতরে যে আয়তক্ষেত্রটা রয়েছে তার যদি একটা নাম দিয়ে দিই পি কিউ আর এস, তাহলে দেখো এখানে দুটি আয়তক্ষেত্র তৈরি হয়েছে, বাইরে একটা এ বি সি ডি আর ভেতরে হচ্ছে পি কিউ আর এস। আমি যদি এ বি সি ডি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে পি কিউ আর এস এর ক্ষেত্রফলটা যদি আমরা মাইনাস করে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই যে লাল অংশটা রয়েছে এই লাল অংশের ক্ষেত্রফল কিন্তু খুব সহজে নির্ণয় করব। এবার কথা হচ্ছে দেখো এই ভেতরে যে পি কিউ আর এস এই আয়তক্ষেত্রটা রয়েছে তার দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা ভেতরে যে আয়তক্ষেত্রটা রয়েছে পি কিউ আর এস তার ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, কারণ এর দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দেওয়া আছে। কিন্তু বাইরে যে এবিসিডি যে আয়তক্ষেত্রটা রয়েছে তার দৈর্ঘ্য এবং প্রস্থ কিছু কিন্তু বলা নেই, তাহলে এর ক্ষেত্রফল তোমরা কী করে নির্ণয় করবে? দেখো এটা তোমরা একটু ভালো করে দেখবে। দেখো এখান থেকে এতটা, এখান থেকে এই মাপটা তো দেওয়া আছে, মনে করো পি থেকে এস এটা কত, এখান থেকে এটা হচ্ছে 16, দেখো এখান থেকে এটা 16, দেখো এখানে দেওয়া আছে 16, আর এখান থেকে দেখো কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে এখান থেকে এটা কত 4 মিটার চওড়া, তাহলে এখান থেকে এটা 4 হবে, আবার এখান থেকে এটা হচ্ছে 4, তাহলে এখান থেকে 4। আমি যদি এখান থেকে এত দূর গিয়ে আবার এখান থেকে এইটুকুনি এবং এখান থেকে এইটুকুনি যদি চলে যায়, তাহলে পুরো এ থেকে ডি মানে পুরোটা পেয়ে যাব। এখান থেকে এইটুকুনি যে 16, আবার এই দিকে 4 যাব এবং এই দিকে যদি 4 যায় তাহলে এখান থেকে পুরোটা পেয়ে যাচ্ছি আমি, আর পুরোটা এই বরাবর পুরোটা পেয়ে যাওয়া মানে কি পুরো এই লেন্থের সাথে সমান হয়ে যাবে এটা। তাহলে 16 সাথে এদিকে 4 20 আর এদিকে 4 24 হয়ে যাবে, মোট 8 যোগ হবে, এদিকে 4 যোগ হচ্ছে এদিকে 4 যোগ হচ্ছে, তাহলে পুরো এ থেকে ডি বাইরে যে এবিসিডি যে আয়তক্ষেত্রটা রয়েছে তার দৈর্ঘ্য তুমি পেয়ে যাবে। তাহলে তুমি এখানে লিখবে যে এবিসিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দেখো এবিসিডি বাইরের আয়তক্ষেত্রটা আমি একটা নাম দিয়েছি এবিসিডি, তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে? এখান থেকে এটা কত ছিল? এখান থেকে এটা 16 ছিল, তার সাথে যোগ হবে কত এই সাইডে, দেখো এই দিকে কত 4 এদিকে 4, 8 যোগ হবে মানে 4 যোগ হবে কত 2 দিকে, তাহলে 4 গুণ 2, এটা ব্র্যাকেটের মধ্যে রাখো, এখানে মিটার লিখো তুমি, তাহলে তুমি কি পাচ্ছ? তাহলে 16 যোগ 4 দুগুণে 8, 16 সাথে যদি তুমি 8 যোগ করো তাহলে কত পাবে? 24 পাবে, তাহলে 24 মিটার। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম কত? 24 মিটার। একই রকমভাবে তুমি লিখবে এবিসিডি আয়তক্ষেত্রের প্রস্থটা তুমি কত পাবে? দেখো এখান থেকে এটা দেওয়া আছে, এখান থেকে এটা কত দেওয়া আছে? এখান থেকে এটা হচ্ছে 9 মিটার। ওকে, তাহলে 9। এবার দেখো এখান থেকে এটা কত 4 মিটার চওড়া, এবার এখান থেকে এটা কত 4 মিটার, তাহলে এখান থেকে এটা এবং এখান থেকে এটা যদি আমি চলে যেতে পারি তাহলে পুরোটা পেয়ে যাবো, এখান থেকে এতটা পেয়ে যাবো, আর এটা পেয়ে যাওয়া মানে কি এখান থেকে এটা এই যে এবিসিডি যে আয়তক্ষেত্রটা রয়েছে তার প্রস্থ পেয়ে যাবো আমি, তাহলে 9 এখান থেকে এটা হচ্ছে 9 আর 4 দুই দিকে কী হবে? যোগ হবে, 4 গুণ 2, এখানে তুমি মিটার লেখো, তাহলে 9 এর সাথে যদি আমি 4 দুগুণে 8 যোগ করি তাহলে কত হবে? 17, তাহলে 17 মিটার।
বুঝতে পেরেছো তোমরা? তাহলে ABCD আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা কী করে নির্ণয় করলাম? দৈর্ঘ্যটা পেয়েছে 24 মিটার আর প্রস্থ পেয়েছে কত? 17 মিটার। তাহলে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় যদি আমাদের কাছে জানা হয়ে যায় তাহলে কিন্তু আমরা তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি অতএব ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কী করে নির্ণয় করবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 24 গুণ 17 বর্গমিটার। দেখো 17 সাথে 24কে যদি তুমি গুণ করে তাহলে তুমি কত পাবে? দেখো 24 আর 17, 4 সাথে কত হয়? 28, হাতে 2, 7 দুগুণে 14 আর 2 কত হয়? 16, 4 1 4, 2 1 2, তাহলে 8 পাচ্ছ এখানে, 10 0 3 4, 408, তাহলে 408 বর্গমিটার। তাহলে বাইরে যে তুমি ABCD যে আয়তক্ষেত্রটা রয়েছে তার পুরোটার ক্ষেত্রফল কত পেয়েছো? 408 বর্গমিটার পেয়েছো। এবার আমরা ভেতরে যে PQRS, দেখো এর আমি নাম কি দিয়েছিলাম? PQRS। তাহলে এটার এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। দিয়ে এটা থেকে যদি আমি এটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে এই যে রঙিন অংশটা রয়েছে লাল কালি দিয়ে মার্ক করেছি সেটার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এই অংশটা আমি একটু মুছে দিচ্ছি। আর এটার ক্ষেত্রফল কত পেয়েছে? 408, এখানে আমি লিখে রাখলাম। এবার তুমি লিখবে যে PQRS আয়তক্ষেত্রের PQRS বলতে ভেতরের আয়তক্ষেত্রের কথা বলা হচ্ছে। তাহলে PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেখি এর দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় কিন্তু দেওয়া আছে। দৈর্ঘ্যটা কত? 16, প্রস্থটা কত? এখান থেকে এটা হচ্ছে 9, তাহলে 16 সাথে 9কে গুণ করলে কত হয়? 9 16 144, এখানে বর্গমিটার লিখবে অবশ্যই, তাহলে 144। তাহলে ভেতরে যে আয়তক্ষেত্রটা পেয়েছি আমরা, তার ক্ষেত্রফলটা কত? 144 বর্গমিটার। আর পুরোটার ক্ষেত্রফল কত? 408। তাহলে এই 408 থেকে যদি আমি 144 যদি বিয়োগ করে দিই তাহলে আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখবো এখানে যে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল। রঙিন অংশের ক্ষেত্রফলটা কত? 408, সেখান থেকে আমরা বিয়োগ করে দেবো কত? 144 বর্গ মিটার। তাহলে দেখো এখানে বিয়োগ করো 408, সেখান থেকে আমরা মাইনাস কত করব? 144। দেখো 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4 হয়। 10 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত হবে? 6 হবে। 2 2 4, তাহলে 264। বুঝতে পেরেছো? তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল তোমরা কত পাবে? 264 বর্গমিটার পাবে। এটি হয়ে গেল এই অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 2-এর দাগের 4-এর ছবিতে। দেখো অঙ্কন করে নিয়েছি। দেখো 2-এর দাগের 4-এর অঙ্কটি কিন্তু হুবহু একদম অনুরূপভাবে আমরা 2-এর দাগের 3-এর অঙ্কটা যেরকমভাবে সমাধান করেছি তোমরা কিন্তু সেরকমভাবে সমাধান করতে পারো। কিন্তু এবার এই যে বাইরে দেখো, এখানে দেখো দুটি আয়তক্ষেত্র রয়েছে। আগের অঙ্কের মতো দেখো এই যে নীল কালি দিয়ে যেটা রয়েছে এটি একটি আয়তক্ষেত্র। মনে করো না এর একটা আমি নাম নিয়ে নিলাম ABCD। তাহলে নীল কালি দিয়ে বাইরে যেটা রয়েছে তার নাম আমি কি নিয়েছি? ABCD। দেখো বাইরে ABCD এই আয়তক্ষেত্রে দেখো দৈর্ঘ্য দেখো কোশ্চেনের মতো দেওয়া আছে কত? 28 মিটার। আর দেখো তার প্রস্থ এবার দেওয়া আছে, এবার কিন্তু বাইরেরটা দেওয়া আছে কত? 20 মিটার। তাহলে এর ক্ষেত্রফল আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। আগের মতোই এই পুরো বাইরের ABCD এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে তুমি যদি ভেতরে যে আয়তক্ষেত্রটা রয়েছে, এখানেও দেখো দুটি আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এই ভেতরে একটা আয়তক্ষেত্র রয়েছে, এটি একটা আয়তক্ষেত্র, এটি একটা আয়তক্ষেত্র এবং বাইরে এই পুরোটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই পুরো ABCD এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি এখানে তুমি যদি এটা নাম নিয়ে নাও একটা PQRS,
পি কিউ আর এস এর ক্ষেত্রফলটা যদি তুমি মাইনাস করে দাও তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফল তুমি নির্ণয় করতে পারবে। দেখো তাহলে তোমার সর্বপ্রথম কাজ হবে কি, এ বি সি ডি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দেখো দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে এর ক্ষেত্রফলটা সর্বপ্রথম নির্ণয় করে নাও। তাহলে তুমি লিখবে এখানে এ বি সি ডি আয়তক্ষেত্রের ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ABCD পুরো বাইরের সমগ্র অংশটির ক্ষেত্রফল আমি নির্ণয় করছি। ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার অর্থ হচ্ছে পুরো ভেতরে পুরো জায়গাটার ক্ষেত্রফল আমি কিন্তু নির্ণয় করছি। তাহলে এর দেখো লেন্থ দেওয়া আছে কত 28, দৈর্ঘ্য দেওয়া আছে কত 28, আর এর প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 20 বর্গ মিটার হবে। তাহলে দেখো 28-এর সঙ্গে যদি 20-কে যদি গুণ করা তাহলে কত হবে, 28-এর সঙ্গে 2 গুণ করলে 56 হয়, 28 দুগুণে 56, একটা শূন্য আছে তুমি বসিয়ে দাও এখানে, তাহলে 560 বর্গ মিটার। তাহলে এই যে ABCD এটার আমি ক্ষেত্রফল নির্ণয় করেছি, অর্থাৎ এই ভেতরের পুরো জায়গাটার ক্ষেত্রফল আছে কত 560 বর্গ মিটার। এখান থেকে আমি যদি PQRS এটার ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি, তাহলে তুমি এই রঙিন অংশের ক্ষেত্রফল তুমি নির্ণয় করতে পারবে। এবার কথা হচ্ছে এই PQRS এটার যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এর আমার কি দরকার, দৈর্ঘ্য দরকার এবং প্রস্থ দরকার। এখানে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ কিছুই কিন্তু কোয়েশ্চেনে বলা নেই। তোমাকে তাহলে কি করতে হবে, তোমাকে কিন্তু এই যে বাইরের যে ABCD যে আয়তক্ষেত্র রয়েছে সেখান থেকে তোমাকে এই দৈর্ঘ্য এবং প্রস্থটা কিন্তু নির্ণয় করে নিতে হবে। দেখো এখান থেকে এটা পুরোটা, দেখো পুরোটার মান কত 28, আর এখান থেকে এবার দেখো 3 মিটার চওড়া কিন্তু। এবার এখান থেকে এটা দেখো গ্যাপিংটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে কত 3 মিটার করে, এখান থেকে এটা 3 মিটার চওড়া, এখান থেকে এটা 3 মিটার চওড়া, এখান থেকে এটাও 3 মিটার, মানে চারিদিকে 3 মিটার করে চওড়া। তাহলে তোমার কাজ কি হবে, দেখো এখান থেকে পুরোটা যদি 28 হয় তাহলে এখান থেকে এটা আমি পাবো কি করে, এদিকে 3 মিটার তুমি বাদ দিয়ে দাও, কারণ এখান থেকে 3 মিটার ছেড়ে এখানে চলে এসেছে, এবং এখান থেকে 3 মিটার এদিকে ছেড়ে এটা এই দাগটা রয়েছে, এদিক থেকে 3 মিটার এবং এদিক থেকে 3 মিটার, তাহলে এদিকে 3 এদিকে 3, মোট কত যাবে বাদ, 6 বাদ যাবে। এই 28 থেকে তুমি যদি 6 বাদ দিয়ে দাও তাহলে তুমি এই মাপটা পাবে। ভেতরে যে PQRS যে আয়তক্ষেত্রটি রয়েছে তার দৈর্ঘ্য তুমি পেয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে PQRS আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে PQRS আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত পাবে, এখান থেকে পুরোটা কত ছিল 28 ছিল, সেখান থেকে আমাকে আর বিয়োগ করতে হবে, আগেরটার ক্ষেত্রে আমরা যোগ করেছিলাম, এবার দেখো বিয়োগ করতে হচ্ছে, কারণ এখান থেকে আমার এটা দরকার। তাহলে এদিকে 3 এবং এদিকে 3, 6 বাদ যাবে, তাহলে 3 বাদ যাবে কয়, 2 দিকে বাদ যাচ্ছে বলে 2 গুণ করলাম, মানে 3 বাদ যাচ্ছে 2 দিকে, অর্থাৎ মোট 6 বাদ যাচ্ছে। তাহলে 28 থেকে তুমি যদি 6 বাদ দিয়ে দাও তাহলে কত পাবে 22 পাবে, তাহলে 22 মিটার। বুঝতে পেরেছ? তাহলে আমি PQRS এর দৈর্ঘ্যটা কত পেলাম 22 মিটার। একই রকমভাবে তুমি লিখবে PQRS আয়তক্ষেত্রের প্রস্থটা তুমি কী করে পাবে, দেখো আমার এখান থেকে এটা দরকার, এটা হচ্ছে প্রস্থ PQRS আয়তক্ষেত্রটির। দেখো এখান থেকে এটা বাইরেটা দেখো ABCD যে আয়তক্ষেত্রটা ছিল এখান থেকে এটার পরিমাপ কিন্তু কোয়েশ্চেনের মধ্যে বলা ছিল, এখান থেকে এটা কত 20, তার মধ্যে যদি আমি এখান থেকে যদি 3 মিটার যদি ভেতরের দিকে চলে যাই এবং এখান থেকে যদি 3 মিটার যদি ভেতরে চলে যাই তাহলে আমি এখান থেকে এটা পাবো, 3 মিটার থেকে এখানে চলে আসলে আমরা এই পয়েন্টে পৌঁছাবো, এবং এখান থেকে 3 মিটার ভেতর থেকে গেলে এই পয়েন্টে পৌঁছাবো। তাহলে টোটাল 20 থেকে 3 বাদ দিয়ে দাও 17, এবং সেখান থেকে আরও 3 মিটার বাদ দিয়ে দাও, তাহলে কত পাবে তুমি, অর্থাৎ 20 থেকে এদিকে 3 এবং এদিকে 3, মোট যদি 6 বাদ দিয়ে দাও তাহলে তুমি আয়তক্ষেত্রটির প্রস্থ কিন্তু পেয়ে যাবে। তাহলে আমরা লিখব PQRS আয়তক্ষেত্রের প্রস্থ মোট 20, সেখান থেকে বিয়োগ করতে হবে কত, 3 বাদ যাবে 2 দিকে, তাহলে 20 থেকে 6 বাদ দিলে কত হয় 14 মিটার। বুঝতে পেরেছ? তাহলে দেখো ভেতরে যে PQRS যে আয়তক্ষেত্রটি ছিল তার দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় আমরা নির্ণয় করেছি। এবার এর ক্ষেত্রফলটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। অতএব PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি কী করে নির্ণয় করবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো দৈর্ঘ্য কত জানি আমরা 22, আর প্রস্থটা কত নির্ণয় করলাম 14 বর্গ মিটার।
তাহলে তুমি 22-এর সঙ্গে 14কে গুণ করে দাও। 14 সাথে 22কে গুণ করলে কত? 14 দুগুণে 28, 28 আর 8 হাতে কত? 2, 14 দুগুণে 28 আর 2 কত হয়? 30। তাহলে 308 বর্গ মিটার। তাহলে দেখো ভেতরে এই অংশটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম কত? 308 বর্গ মিটার। আর সমগ্র এটা এবং এটা বাইরে সবটাকে ধরে কত পেয়েছিলাম? দেখো 560। এই পুরোটার ক্ষেত্রফল কত পেয়েছি? 560। তাহলে পুরোটা থেকে যদি আমি এইটুকুনি অংশ যদি বের করে নিই, তাহলে এই রঙিন অংশটা পুরো থাকবে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তাহলে 560 থেকে আমরা 308 এবার বিয়োগ করে দেবো। তবে আমি উপরের অংশটি মুছে দিচ্ছি। তাহলে তুমি লিখবে যে রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফলটা তুমি কী করে নির্ণয় করবে? 560 থেকে বিয়োগ করে দেবে কত? 308। এখানে লিখবে কি? বর্গ মিটার। তাহলে দেখো 560 থেকে 308 যদি মাইনাস করো তাহলে তুমি কত পাবে? 560 সেখান থেকে 308 মাইনাস করে দাও। তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2 হয়, হাতে 1, এখানে একটা নাও, তাহলে এটা 5 হবে, এটা কত? 2। তাহলে 252। তাহলে তুমি কত পেলে? রঙিন অংশের ক্ষেত্রফল 252 বর্গ মিটার। বুঝতে পেরেছ? এটি হয়ে গেল 2-এর দাগের 4-এর অঙ্কের সমাধান। এবার আমরা দেখে নেব 2-এর দাগের 5-এর অঙ্কটি। দেখো 2-এর দাগের 5-এর ছবিটি এখানে আমি ড্রয়িং করে নিয়েছি। দেখো এখানে যে লাল কালি দিয়ে আমি মার্ক করেছি এই অংশটির ক্ষেত্রফল তোমাকে এবার নির্ণয় করতে হবে। এখানে দেখো প্রস্থ বরাবর রঙিন অংশ দেখো 2টি রয়েছে এবং দৈর্ঘ্য বরাবর রঙিন অংশ দেখো একটি রয়েছে। তোমরা 2-এর দাগের 2-এর অঙ্কটি যেরকমভাবে সমাধান করেছিলে অনুরূপভাবে আমরা 2-এর দাগের 5-এর অঙ্কটি কিন্তু সমাধান করতে চলেছি। দেখো এখানে দেখো দৈর্ঘ্য বরাবর একটা রঙিন অংশ রয়েছে এবং প্রস্থ বরাবর 2টি রঙিন অংশ রয়েছে। তাহলে এই যে দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশটা রয়েছে সেটা দেখো একটা আয়তক্ষেত্রের মতোই দেখতে। দেখো যেটা আমি সবুজ কালি দিয়ে মার্ক করছি সেটা তোমরা একবার দেখো। এখানে এটি একটা আয়তক্ষেত্র। তাহলে এখান থেকে এতটা, এই দৈর্ঘ্যটা কত? এখান থেকে এতটা, এই বরাবর। তাহলে এখান থেকে এর মাপটা কত দেওয়া আছে? 120 দেওয়া আছে। তাহলে এখান থেকে এই মাপটা কত হবে? 120 হবে। এবং এখান থেকে এবার এটা দেখো কতটা চওড়া, এই চওড়াগুলো কত দেওয়া আছে? 3 সেমি করে দেওয়া আছে। প্রশ্নের মধ্যে 3 সেমি করে দেওয়া আছে। তাহলে এখানে যে দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশটা পেয়েছি তার দৈর্ঘ্য আমরা জানি কত? 120 সেন্টিমিটার, আর প্রস্থটা কত জানি আমরা? 3 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশ রয়েছে তার ক্ষেত্রফলটা কী করে নির্ণয় করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 120 সাথে এই 3টা যদি গুণ করে দাও তাহলে দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশটা রয়েছে তার ক্ষেত্রফল তুমি নির্ণয় করতে পারবে। তাহলে এখানে তুমি লিখবে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশটা রয়েছে অর্থাৎ এই অংশটির ক্ষেত্রফল তুমি কী করে নির্ণয় করবে? দেখো এর মাপ দেওয়া আছে কত? 120। এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে এর প্রস্থ। এখান থেকে এইটুকুনি, এটা কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 3 গুণ করো, এখানে কি লিখবে? বর্গ সেমি লিখবে। বর্গ কথা লিখতে হবে এবং দৈর্ঘ্য প্রস্থ যে এককে থাকে সেটা লিখতে হয়। এখানে দৈর্ঘ্য প্রস্থ এবার সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটার লিখবে। তাহলে 120 সাথে যদি 3কে গুণ করো কত হয়? 12 সাথে 3 গুণ করলে 3 12 36, একটা শূন্য এখানে বসিয়ে দাও। তাহলে 360 বর্গ সেমি পেলাম কত? এই যে এটা দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল। এবার প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল তুমি কী করে নির্ণয় করবে? দেখো এই একটা প্রস্থ বরাবর রঙিন অংশ, এটি একটি, এবং এখানেও আরও একটি রয়েছে, 2টি রয়েছে। তাহলে এই যে প্রস্থ বরাবর যে রঙিন অংশটা রয়েছে সেটাও তো এক ধরনের আয়তক্ষেত্রই। দেখো এইখান থেকে এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর এখান থেকে এই মাপটা এখান থেকে এতটা, এখান থেকে এই মাপটা কতটা দেওয়া আছে? এখান থেকে এই মাপটা, এখান থেকে এটা কত? এখান থেকে এটা দেখো, এখান থেকে এই মাপটা দেখো কোয়েশ্চেনের মধ্যে দেওয়া ছিল কত? 90 সেন্টিমিটার। তাহলে এখানে প্রস্থ বরাবর যে রঙিন অংশটা রয়েছে তার দৈর্ঘ্যটা কত হবে? 90, আর এখান থেকে এটা কত? চওড়া কত? এখান থেকে এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে 90 এর সাথে তুমি যদি 3 গুণ করে দাও তাহলে তুমি প্রস্থ বরাবর যে রঙিন অংশ রয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তাহলে এখানে লিখবে তুমি
প্রস্থ বরাবর রঙিন অংশের প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, তাহলে তুমি কত পাবে? দেখো এখান থেকে এটা যে দৈর্ঘ্যটা কত, এখান থেকে এটা মাপটা দেওয়া ছিল দেখো 90, তাহলে 90 গুণ, কারণ এই মাপ আর এই মাপ সেম, তাহলে দৈর্ঘ্যটা পেলাম 90 আর প্রস্থ কত 3। কিন্তু কথা হচ্ছে এটাতে পেলাম আমি একটা প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, এটার জন্য পেলাম কত 90 গুণ 3, কারণ এখান থেকে এটা 90, এটা হচ্ছে 3, তাহলে 90 গুণ 3। কিন্তু এই রকম এই একই মাপের এখানে দুটো রঙিন অংশ রয়েছে প্রস্থ বরাবর, তাহলে 2 তুমি গুণ করে দেবে, কারণ দুটোর নির্ণয় করতে হবে আমাকে, কারণ এই বরাবর দুটো রঙিন অংশ রয়েছে, তার জন্য 2 গুণ করলাম এখানে বর্গ সেমি। তাহলে 90 এর সাথে যদি 3 গুণ করা কত হবে, 9 3 কত 27, একটা শূন্য বসাবে 270, তারপরে আরও একটা 2 আছে এখানে, এটা লিখে দাও এখানে বর্গ সেমি। তাহলে 270 তার সাথে যদি আমি 2কে গুণ করি তাহলে কত হবে, 27 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 27 দুগুণে 54 হয়, একটা শূন্য এখানে বসিয়ে দাও, তাহলে 540 বর্গ সেমি। এবার দেখো তাহলে প্রস্থ বরাবর যে রঙিন অংশটা রয়েছে এটা এবং এটার দুটোর মোট ক্ষেত্রফল কত পেলাম, 540 বর্গ সেন্টিমিটার। আর এই যে প্রস্থ বরাবর যে রঙিন অংশটা রয়েছিল তার ক্ষেত্রফল আমরা কত নির্ণয় করেছি, তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি 360 বর্গ সেন্টিমিটার। তাহলে এই দুটোকে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর দুটোর ক্ষেত্রফলকে যদি আমরা এবার যোগ করে দিই তাহলে আমরা রঙিন অংশের মোট ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে রঙিন অংশের মোট ক্ষেত্রফল কি করবে, দেখো দৈর্ঘ্য বরাবর কত ছিল ক্ষেত্রফলটা 360 আর প্রস্থ বরাবর কত পেয়েছো 540। কিন্তু কথা হচ্ছে কি, কথা হচ্ছে এই দেখো যখন আমি দৈর্ঘ্য বরাবর যখন আমি ক্ষেত্রফলটা নির্ণয় করেছিলাম 2 নম্বর অঙ্কে যেরকমভাবে আমরা মাইনাস করেছিলাম তোমাকে কিন্তু সেরকমভাবে এখানে করে নিতে হবে। কেন, কারণটা আমি এখানে বলছি। দেখো এই দৈর্ঘ্য বরাবর যখন রঙিন অংশের ক্ষেত্রফল আমি নির্ণয় করেছিলাম তখন এই জায়গাটা কাউন্ট হয়েছে এবং এই জায়গাটা কাউন্ট হয়েছে। ওকে, এবং প্রস্থ বরাবর যখন আমি ক্ষেত্রফল নির্ণয় করলাম তখন এই জায়গাটা আরও একবার কাউন্ট হয়ে গেছে, কারণ এই জায়গাটা হিসাবের মধ্যে চলে এসেছে। আবার এখানেও কিন্তু এই প্রস্থ বরাবর যখন রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করলাম এই জায়গাটির ক্ষেত্রফল কিন্তু আরও একবার হিসাব করে নিয়েছি। তাহলে এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল আমাকে বিয়োগ করে দিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে বিয়োগ করতে হবে কত, দেখো এখান থেকে এইটা একটা কী তৈরি হয়েছে, এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এই বর্গক্ষেত্রটার বাহু দৈর্ঘ্য কত 3, কারণ কত চওড়া ছিল এখান থেকে এটা 3, এবার এখান থেকে এটাও 3 সেন্টিমিটার চওড়া এবং এখান থেকে এটাও 3 সেমি। তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাকে আমরা বর্গক্ষেত্র বলি। তাহলে 3 স্কোয়ার বর্গক্ষেত্রের এই ক্ষেত্রফলটা কত হবে, এইটুকুনি জায়গার ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার, মানে বর্গক্ষেত্র তৈরি হয়েছে বাহু স্কোয়ার বাদ দিতে হবে, মানে 3 স্কোয়ার বাদ দেবে। কিন্তু কবার, এখানে 2 বার আছে, তাহলে 2 গুণ করে দেবে এর সাথে, বুঝতে পেরেছো? বা তুমি করে দাও, তাহলে তুমি কত পাবে এখানে 360 এর সঙ্গে যদি 540কে তুমি যোগ করো তাহলে কত পাবে, এই শূন্যের সাথে এই শূন্যকে যোগ করলে 0, 4 আর 6 কত হয় 10 আর 0 হাতে 1, 5 আর 3 8 আর 1 9, 900 মাইনাস করে দেবে কত, এখানে 3 স্কোয়ার কত হয় 9 গুণ আর 2, তাহলে 900 বিয়োগ কত 9 দুগুণে 18। তাহলে 900 থেকে 18 বাদ দিলে কত পাবে তুমি, দেখো আমি ওপরে লিখছি, এটা নিচে হয়তো আর জায়গা হবে না, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কত, 900 থেকে 18 বাদ দিলে 882। তাহলে এই হয়ে গেল 2 দাগের 5-এর যে ছবিটা দেওয়া আছে তার রঙিন অংশের ক্ষেত্রফল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের পার্টে।